গাজীপুরে এক ধরনের ফাঁদের মতো তৈরি করে সেখানে শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে তাদের উপর হামলা করা হয়েছে এবং তার আগে আমরা যেটি দেখলাম যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ বেশ কয়েকজনের একটি ভাইরাল হলো তাদের আলোচনা যে সাবেক মেয়র জাহাঙ্গীর বলছেন তাদেরকে দিনের বেলা হাঁটতে দেওয়া হয় না, তাই তারা ঢাকা শহরের মানুষদেরকে রাতে ঘুমাতে দেবেন না এবং এরপরেই এ ধরনের ঘটনা এবং তার মধ্যে ৩ জন এখনও গুরুতর আহত। ঠিক এই প্রেক্ষাপটে আজকে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হলো অপারেশন ডেভিল হান্ট সারা দেশে চালানো হবে গাজীপুর সহ এবং অপারেশন ডেভিল হান্টের শুরুর 2 থেকে আড়াই ঘন্টার মাথায় আমরা প্রথম খবর পেলাম যে 4 জনকে আটক করা হয়েছে এবং সেই 4 জনই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য নাম হলো মোল্লা নজরুল এবং আবুল হাসনাত। এদের প্রত্যেকেরই গেল জুলাইয়ের যে গণহত্যা সেই গণহত্যায় নিষ্ঠুরতার চরম অবদান দেখা গিয়েছে এবং তাদেরকে সেই জায়গাতে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হয়েছিল এবং তারপরও অনেকের ধারণা যে এই পুলিশ সদস্যরা এবং আমরা দেখেছি যে সাবেক আইজি যিনি বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনার আগে পালিয়ে গিয়েছেন তিনিও এই আলোচনায় ছিলেন। দর্শক, ঠিক 6 মাসের মধ্যে এত বড় গণ অভ্যুত্থান যার মাধ্যমে ফ্যাসিস্টের পতন হলো, সেই মাত্র 6 মাসের মধ্যে কোন ধৃষ্টতা থেকে সেই ফ্যাসিস্টদের এই বিভিন্ন কর্মীরা বের হয়ে আসে সেই জায়গাটার থেকেই আমরা বিভিন্ন উপদেষ্টার কাছ থেকে অনেক বক্তব্য পাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় অপারেশন ডেভিল হান্ট। আমাদের সঙ্গে রয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, আপনাকে স্বাগত, এবং রয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা চাইলে সেখানে কমেন্ট করতে পারেন, সরাসরি জানতে চাইতে পারেন আমাদের অতিথিদের কাছে। মূল আলোচনা শুরু করব, তবে তার আগে দেখে আসতে চাই প্রধান শিরোনামগুলো। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে জরুরি সংস্কার শেষে নির্বাচন, জানালেন আইন উপদেষ্টা। চলতি মাসে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করার চেষ্টার অভিযোগ বিএনপির। মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতের। অপারেশন ডেভিল হান্ট শুরু, 4 পুলিশ কর্মকর্তা আটক। ডক্টর ইউনূসের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার পেছনে ভারতীয় মিডিয়ার ইন্ধন, প্রেস সচিবের অভিযোগ। গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতার 16, সদর থানার ওসি বরখাস্ত। প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীদের কর্মসূচি স্থগিত। এবং বিলীনের পথে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাড়ি, ধ্বংসস্তূপ দেখতে উৎসুক জনতার ভিড়। ভগ্নাবশেষ নিয়ে যাচ্ছে নিম্ন আয়ের মানুষ। শহীদুল ইসলাম বাবুল, আপনি নিশ্চয়ই শিরোনামগুলো শুনছিলেন যে 16 জনকে আটক করা হয়েছে এবং ঠিক এই মুহূর্তে এই অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এটির শাব্দিক বাংলা হলো শয়তানের বিরুদ্ধে অভিযান। এই শয়তান কারা আসলে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক অ্যাডভোকেট মাহবুব, দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। একটা টালমাটাল অস্থির সময় আমরা পার করছি, একটা সন্ধিক্ষণ আমরা পার করছি। বারবার আমরা বলেছিলাম যে এই যে ফ্যাসিস্ট শক্তি যারা পালিয়ে গেল, সবাই তো আর পালিয়ে যায়নি, তার বিপুল একটা নেটওয়ার্ক দেশের মধ্যে বিরাজমান ছিল। কেউ কেউ কখনো একটু ওই শয়তানের মতো ওই মরুভূমির ঝড়ের মতো মাথা চুপ করে আছে, কেউ কেউ নানান ফন্দি ফিকিরে আছে, কেউ দেশে আছে, কেউ বিদেশে আছে এই সমাজের মধ্যে, এই মানুষের মধ্যে, প্রশাসনের মধ্যে। এগুলো বারবার বলা হয়েছিল। প্রথম থেকেই আমরা বলেছিলাম যে বিচার প্রক্রিয়া, গ্রেপ্তার প্রক্রিয়া ত্বরান্বিত হবার জন্য, কিন্তু কার্যকর কোনো ফল আমরা দেখতে পারিনি। আমরা এই পতিত শক্তিকে আবার খুব তাচ্ছিল্যের সাথেও আমরা দেখেছি, খুব খুব দুর্বল করে আমরা দেখেছি, যার পরিণতি, যার ফলাফল বা যার লক্ষণ ইতিমধ্যেই আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। আপনি গাজীপুরের যে ঘটনাটা আমরা শুনলাম, প্রথমে ভেবেছিল একরকম, কিন্তু যেটা বলা হচ্ছে গণমাধ্যমেও নানানভাবে এসে এর ভেতরে তদন্ত করা হয়নি। সেখানে ছাত্রদেরকে ট্র্যাপ করে প্রথমে বলা হয়েছে যে 2 জন ছাত্রকে সেখানে আটক করে এই বলে ছাত্রদেরকে সেখানে নেওয়া হলো। নেওয়ার পরে
ডাকাত ডাকাত বলে এই আওয়ামী সন্ত্রাসী চক্র, এর সাথে প্রশাসনের একটা চক্র জড়িত আছে বলে আমরা শুনতে পাচ্ছি এখন। এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে এখনও আজকে এওসিকে কেন বরখাস্ত হলো, আজকে কেন মোল্লা নজরুলের মতো একটা কুখ্যাত ক্রিমিনাল পুলিশ অফিসার, যিনি সিআইডিতে যখন ছিলেন একটা মূর্তিমান আতঙ্ক ছিলেন বিভিন্ন জায়গায়, যখনই যেখানে পোস্টিং আমরা নাম জানতাম 8-10 জন পুলিশের নাম, কুখ্যাত পুলিশের নাম জানলে তার মধ্যে মোল্লা নজরুল একজন। তিনি কিভাবে সার্ভিসে ছিলেন আমি জানি না। এই যে সরকারের দুর্বলতা, নমনীয়তা, 6 মাস পরে, এতদিন আমরা বলিনি, এখন কিন্তু আমাদেরকে বলতে হবে সময়, টাইম ইজ ওভার। এটা কোনো হানিমুন পিরিয়ড না একটা সরকারের জন্য, যার কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই ধরনের দুর্বলতা, নমনীয়তা সরকারের কারণে আজকে গোটা জাতি আমাদের একটা সংকটের মধ্যে আবার নতুন করে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে, দেশকে অস্থিতিশীল করবার জন্য হচ্ছে। আমি বিশ্বাস করি অপারেশন ডেভিল হান্টের মতো অপারেশন আরও আগে শুরু করা, আমি জানি না এটা কি বর্জন না ঘর্ষণ হবে আমি জানি না। আমরা মনে করি বিপুল পরিমাণ অস্ত্র বাংলাদেশে এই ফ্যাসিবাদী শক্তির হাতে যেগুলো ছিল, এই অস্ত্র কীভাবে উদ্ধার হবে। দুর্বৃত্তরা এখনও প্রায় এই 6 মাসের মধ্যে বাড়িতে বাড়িতে যারা অবস্থান করছেন এবং ষড়যন্ত্র করছেন, কেউ দেশের কেউ বিদেশে যারা করছেন, বিশেষত ভারতে বসে, তাদের বিরুদ্ধে সরকারের কূটনৈতিক কার্যকর কোনো উদ্যোগ বা তৎপরতাও আমরা লক্ষ্য করছি না। আমাদের এখানে একটা গণহত্যাকারী সেখানে ভারতের মাটি বসে দেশের মধ্যে উস্কানি দিয়ে বিভ্রান্তি বা সংঘাত তৈরি কীভাবে করতে পারে এটা আমরা জানি না। তো এই বিষয়ে সরকারি তৎপরতা, উদ্যোগ, দেশের মানুষ, সরকার যদি কঠোর উদ্যোগ গ্রহণ করতে পারেন, আইন শৃঙ্খলার যে বাস্তবতা আমরা দেখছি অ্যাজ এ হোল, এটা কিন্তু উদ্বেগজনক। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তন ঘটিয়েছে, জুলাই বিপ্লব যে কারণে হয়েছে, যে মানুষের শান্তি, স্বস্তি, মানুষের জীবন মানের উন্নতি হবে, অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, এই সব কিছু বাদ দিয়ে আপনি যদি খালি সংস্কারের কথা বলেন, এগুলো মানুষের কাছে বিষাক্ত মনে হয়ে যাবে একটা সময়ে। সেই জন্যে আপনার শক্ত ভূমিকা পালন করতে হবে এবং তার চাইতে বড় কথা, যত দ্রুত আপনি নির্বাচন দিতে পারবেন ততই কিন্তু পরিবেশ নির্বাচনের দিকে যখন ধাবিত হবে, তখন কিন্তু এই ধরনের অস্থিতিশীলতা, এই ধরনের এই অ্যারোগেন্সি বা এই ধরনের মাচ্ছন্যায় পরিবেশ বন্ধ হবে। তার আগে কিন্তু এগুলো আপনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না। আরও একটু বিষয় আমি জানি না আপনার সময় যদি শেষ হয় তাহলে আপনি চলেন, নাহলে আমি শেষ করি। আরেকটা বিষয়, আমাদের নাগরিকদের, রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্ররা, তাদেরকে খুব নিবিড়ভাবে ভাবতে হবে কিন্তু কে আপনাকে কি বলল, ওই কানে চিল নিল আর আপনি চলে গেলেন, বা সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলেন, এটা কিন্তু কাম্য না, এর ফলাফল কিন্তু ভালো হয় না। এই যে মবের যে বাস্তবতা, যখন আইনের শাসন থাকে না একটা সমাজে, তখনই কিন্তু এই ধরনের মবের বাস্তব এবং এর পরিণতি কখনোই কোনো ভালো হতে পারে না। সেই জন্য আপনি কি করবেন, আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে যাবেন কি যাবেন না, সেটা আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। তাহলে মানুষের হাতে যদি ছেড়ে দেন, মবের হাতে যদি ছেড়ে দেন, সেটা একটা কোনোদিন একটা কল্যাণ রাষ্ট্র, যে দেশে একটা সরকার আছে, সরকারের নিয়ন্ত্রণ যদি প্রতিষ্ঠা না হয়, বিচার যদি না হয়, আইনের শাসন যদি প্রতিষ্ঠা না হয়, গ্রেপ্তার যদি না, এটা খারাপ লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে। এবং এর সুযোগ অন্যরা নিবে, দুর্বৃত্তরাও কিন্তু এর সুযোগ নিবে এবং এগুলো বন্ধ করতে পারবেন না। অনিয়ম দিয়ে কখনো আপনি নিয়ম প্রতিষ্ঠা করতে পারবেন না, আপনাকে মনে রাখতে হবে। একটি বিষয় শহীদুল ইসলাম বাবুলের কাছেও থাকলো এবং অ্যাডভোকেট মাহবুব রহমানের কাছে জানতে চাই, এই যে কথাগুলো শহীদুল ইসলাম বাবুল ইঙ্গিত করলেন যে এদের বিপুল সংখ্যক কর্মী আছেন, সেটি তো রাজনৈতিক কর্মী, আপনার সেই জায়গা থেকে আছে, কিন্তু এই যে বেনিফিশিয়ারি পুলিশ অফিসার এবং তারা অস্ত্র চালনায় বেশ দক্ষ, তারা বিভিন্ন ছক কাটাতে দক্ষ এবং বেশ কিছু পুলিশ অফিসারের কথা আমরা শুনেছি যে তারা জঙ্গি নাটক তৈরি করাতেও দক্ষ। এই পুলিশ অফিসাররা যারা পালিয়ে গিয়েছেন, এই জায়গা থেকে আসলে কি ধরনের ঝুঁকি আসতে পারে এবং এখানে সরকারের দুর্বলতাটা কোথায়? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক বাবুল ভাই সহ যারা দেখছেন তাদেরকে। একটা বিষয় হচ্ছে, গত 15 বছরে সরকার দেশের প্রত্যেকটা সেক্টরকে যেভাবে তাদের নিয়ন্ত্রণে রাখছে এবং তাদের নিয়ন্ত্রিত, তাদের নিজস্ব লোকজনকে সেট আপটা করছে, সেই জায়গায় বিশেষ করে পুলিশ প্রশাসনে সেটা ছিল ব্যাপক পরিমাণে। আপনি যদি দেখেন যে পুলিশের যারা ওই সময় আইজি ছিল, যারা ডিবি প্রধান ছিল, যারা সিআইডির ছিল, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ছিল পুলিশের, তাদের বক্তব্য, তাদের কার্যক্রম ছিল একজন রাজনৈতিক দলের একটা কর্মীর মতো। অর্থাৎ একটা বিএনপির একটা প্রোগ্রাম শুরু হলে বা প্রোগ্রাম শুরুর আগে বা যে কোনো রাজনৈতিক দলের ডিবি প্রধান বা পুলিশ প্রধান, তাদের যে হুঙ্কার ছিল, তাদের যে বক্তব্য ছিল, সেটা কিন্তু রাজনৈতিক দলের থেকেও বেশি। তারা রাজনৈতিক দলগুলোকে, বিরোধী দলে যারা রাজনীতি করতো তাদেরকে প্রতিপক্ষ মনে করত এবং তারা তাদের যে একটা শৃঙ্খলিত বাহিনীর সদস্য, সেরকম আচরণ তাদের মধ্যে ছিল না। সেটা আপনি বেনজির বলেন,
বিপ্লব বলেন, হারুন বলেন, এদের কারোর মধ্যে সেই অ্যাটিচিউডটা ছিল না যে আমরা একটা রাষ্ট্রের বাহিনী, আমরা কোনো দলের না। তাদের বক্তব্য এরকম ছিল বিএনপির শীর্ষ নেতা বা বিএনপির রাজনৈতিক কর্মসূচিগুলোকে ঘিরে, যেটা ছিল একেবারে ব্যক্তিগত পর্যায়ের থেকে। সেই জায়গায় তাদের 15 বছরের যে বেনিফিশিয়ারি গ্রুপটা তৈরি হয়েছে, সেই গ্রুপটা কিন্তু এখনও পুলিশে আছে, একটা বড় অংশ কিন্তু আছে। বিগত সময়ে পুলিশে যে নিয়োগগুলো হয়েছে, সেই নিয়োগগুলোতে আপনি পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন স্তরে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করার পরে বিভিন্ন পর্যায়ে যাদের উপর তার আস্থা অর্জন করতে পেরেছে, শুধু তাদেরকে নিয়েছে। সেই গ্রুপটা কিন্তু এখনও, বাবুল ভাই যে কথাটা বলছে যে সংস্কার, শুধু সংস্কারের কথা বললে হবে না। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যদি উন্নয়ন ঘটাইতে হয়, সেই ক্ষেত্রে পুলিশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আপনি পুলিশের 6 মাসে দৃশ্যমান কী সংস্কার আসছে, আপনি যদি সংস্কারের প্রক্রিয়ার মাধ্যমেই 1 বছর শেষ করে দেন, 2 বছর শেষ করে দেন, তাহলে এই রাষ্ট্র যদি অস্থিতিশীল হয়ে যায়, নাগরিকরা যদি অনিরাপদ মনে করে, নাগরিকরা যদি তাদের জীবনে হুমকি, এখন দেখেন যে কোনো একটা ঘটনা ঘটলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় হুমকি দিচ্ছে। তারা যারা বৈষম্যবিরোধী ছাত্র আছে, বিরোধী দলের রাজনীতি আছে, যে আমরা দেখে নিব, আমরা আসছি, আমরা মারব, আমরা ফিরে আসছি ভয়ঙ্কর রূপে, এরকম কিন্তু নানা রকম হুমকি আসছে। হুমকি আসার জায়গাটা কোন জায়গায়? তারা মনে করে পুলিশ বাহিনীতে এখনও তাদের অসংখ্য লোকজন আছে, প্রশাসনে এখনও তাদের অসংখ্য লোকজন আছে যারা তাদের সাথে নিয়মিত যোগাযোগ করছে। এবং যে সকল পুলিশ বাহিনীর সদস্যরা আছে, পুলিশ বাহিনীর সদস্যদের বাইরেও এই সরকার যে পরিমাণে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অস্ত্রের লাইসেন্স দিয়েছে, 4টা, 5টা, 6টা, 7টা করে বিভিন্ন ধরনের অস্ত্রের লাইসেন্স তারা দিয়েছে। সুনির্দিষ্ট একটি অভিযোগ আমরা শুনলামই যে বেনজির আহমেদ, যিনি আইজি ছিলেন, তিনি বলছেন যে আপনারা নিজেরা রাস্তায় নামুন এবং যে পুলিশ অফিসাররা বাইরে আছে তখন তারাও আপনাদের সাথে যুক্ত হবে, এবং তারপরেই কিন্তু এই যে গাজীপুরের এই ঘটনাটি। এখন পুলিশ নানাভাবে যুক্ত হইতে পারে, যুক্ত হওয়ার যে বিষয়টা বলছেন, তারা সরাসরিও যুক্ত হইতে পারে, নিষ্ক্রিয় থেকেও কিন্তু এই মানে পতিত সরকারের কে সহযোগিতা করতে পারে। ধরেন গাজীপুরের যে বিষয়টা, সেখানে আমরা দেখলাম একজন ওসিকে বরখাস্ত করা হয়েছে, কারণ তার নিষ্ক্রিয়তা ছিল। গাজীপুরে বারবার ডাকা হয়েছে এবং গাজীপুরে এই যে যাওয়ার যে ঘটনাটা, সেটা কিন্তু দীর্ঘ সময় আলোচনা হয়েছে, কিন্তু সেখানে পুলিশ কিন্তু স্টেপ নেয় নাই। এই যে একটা নিষ্ক্রিয়তা, এটাও কিন্তু একরকমের সহযোগিতা করা। সুতরাং তারা যে আত্মবিশ্বাসটা আছে যে যখন পুলিশের সহযোগিতা প্রয়োজন হবে, প্রশাসনের সহযোগিতা প্রয়োজন হবে, তখন সরাসরি না গেলেও কিছু কিছু প্রশাসন বা পুলিশের লোকজন তারা কিন্তু নিষ্ক্রিয় থেকে এদেরকে বিপদের মুখে ঠেলে দিবে। অর্থাৎ আপনি দেখছেন গাজীপুরে আজকে একটা ছেলে ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল, তাকে কিন্তু দিনে দুপুরে গুলি করছে। দুঃসাহসটা কত বড়! অর্থাৎ 6 মাসও যায়নি গণঅভ্যুত্থানের, তারা গুলি করে নিরাপদে পালিয়ে গেছে। তো এই যে একটা নিরাপত্তা বোধ, এই বোধটার জায়গাটাই কিন্তু বেনজিরের যে বক্তব্য, সেই জায়গা থেকে আসছে যে আমাদের অসংখ্য পুলিশ অফিসার আছে, অসংখ্য লোক আছে, আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, যারা নানাভাবে আমাদেরকে হেল্প করবে, এই আন্দোলনকে বেগবান করবে। কিন্তু আজকে দেখেন একটা এরকম আন্দোলনের পরে 6 মাসের মাথায় সেই ধরনের ঘটনা ঘটা বা এই ধরনের দুঃসাহস দেখানো, এটা কিন্তু প্রশাসনের দুর্বলতার কারণেই। এবং এই পুলিশ বাহিনীতে তাদের যে বিগত সময়ে যে লোকগুলো নেওয়া হয়েছে, তারা যে এখন আস্থার সাথে তাদের সাথে যোগাযোগ রাখছে, সেই কারণেই কিন্তু এই সাহসটা পাচ্ছে। আমি একটু শহীদুল ইসলাম বাবুলকে একটু জানতে চাই যে এই সেই ক্ষেত্রে এই যে কর্মীরা এখনো আছেন এবং তার সাথে যদি এইভাবে এই পুলিশ অফিসাররাও যদি যুক্ত হন, এবং আমরা তো একজন মেয়রের কথা বললামই যে জাহাঙ্গীর, এবং যিনি গাজীপুরের মেয়র ছিলেন, এইগুলোকে কিভাবে সমাধান করা যাবে? শোনেন, এগুলো আমরা যত মানে গর্জন তত বর্ষণ তো আর না। বেনজির সাহেব যেভাবে বলছেন, তো নিজে একটা লুটেরো অফিসার, একটা সাম্রাজ্য তৈরি করেছিল হাজার হাজার কোটি টাকা। বেনজিরের মতো মানুষ, বাংলাদেশের মানুষ ওকে ধরতে পারলে ওকে ছিঁড়ে করে খেয়ে ফেলবে। আপনি মানুষের যে ক্ষোভ আপনি জানেন না। আর পুলিশের মধ্যে 90%, এটাও আবার কোনো, এটা একটা ফাঁকা আওয়াজ, এই আওয়াজ দিয়ে আর কি রাজনৈতিক ধান্দার সুবিধা। পুলিশের মধ্যে অনেক প্রফেশনাল অফিসার আছে, এখনও আছে, এবং তারা সততার সাথে কাজ করতে চায়। তবে হ্যাঁ, পুলিশের সাহসের ঘাটতি আছে, এটাও সত্য। পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারতেছে না, বা একজন পুলিশ সুপার তার ইচ্ছে মতো সেটআপ পাচ্ছে না। 6 মাস হয়েছে, একটা বিধ্বস্ত বাস্তবতার মধ্য দিয়ে আমরা আসছি। আমরা মনে করি না আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে পারবে যদি রাজনৈতিক দল এবং এই সমস্ত শ্রেণী পেশা ঐক্যবদ্ধ থাকে, বিগত দিনে যেরকম হয়েছে। সেই জন্য আওয়ামী লীগকে ওইভাবে কাউন্টার বা ওইভাবে আওয়ামী লীগ নিয়ে ভাববার আর সময় নেই। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তাদের অস্তিত্ব হারিয়েছে এবং তাদের নৈতিক ভিত্তি হারিয়েছে। এই আওয়ামী লীগ আগামী মানে খুব নিকট ভবিষ্যতে এরা ব্যাক করবে, এটা আমি কোনোভাবেই মনে করছি না, এবং দৃঢ়ভাবে আমি আশাবাদী, এবং আমি তাই মনে করি, এবং এটাই হবে, এটাই সত্য।
তবে এটাকে আপনার যারা রাজনীতি করেন এবং দায়িত্বে যারা আছেন, সরকারে যারা আছেন, প্রত্যেককে বিষয়গুলো ভেবে চিনতে সমস্ত বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। না হলে আপনি ভুল করলে, সরকার যদি ভুল করে, দায়িত্বশীল রাজনৈতিক দল যদি ভুল করে, বৈষম্যবিধি ছাত্ররা যদি হঠকারিতা করে, তাহলে কিন্তু কোনো না কোনো সময়ে এর সুফল আওয়ামী লীগের ঘরে যাবে। তার মানে এই না যে আওয়ামী লীগ ব্যাক করতে পারবে, সেই সুযোগ নাই। কিন্তু কেন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস করবেন? আপনি যদি রাজনীতি করেন, আপনাকে দেশ চালানো, রাষ্ট্রাচার, এইগুলো অনেক জটিল ব্যাপার। এই বিষয়গুলো আপনাকে ভাবতে হবে এবং রাজনৈতিক দল যারা, তারাও দেশকে তাদের সাথে আলোচনা করে আপনার সর্বসম্মত সিদ্ধান্ত নিতে হবে। আপনার দীর্ঘসূত্রিতা, আপনার দুর্বলতা বা আপনার ভীতি, ভয়, এইগুলা যদি আপনি কাটিয়ে উঠতে না পারেন, তাহলে আপনার দায়িত্ব দয়া করে ছেড়ে দেন। কারণ আমার দেশ দীর্ঘকাল আমরা একটা সংকটের মধ্য দিয়ে পার করেছি। আমরা একটা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করেছি, হাসিনাকে। আর আমাদের কিসের ভয়? হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি, 17 বছর লড়াই করেছি, মৃত্যুর ভয় করি না। আবার হাসিনাকে কি ভয় করবে? একটা পতিত শক্তি। এই হাসিনা বাংলাদেশে আসুক না, তার সেই নৈতিক শক্তি আছে কিনা? আওয়ামী লীগের একেবারে টপ টু বটম এই পরিবারে, শেখ হাসিনার পরিবার আপনি দেখেন, তারা বিদেশে বসে বসে এই আওয়ামী লীগের যে কর্মী, এদের জন্য, এদের তো বিপদে ফেলছে হাসিনা। আপনি মারাত্মক বিপদে ফেলছে। আমি বলে দিলাম, আমরা যারাই দেশের মধ্যে নিরিবিলি কোনোভাবে একটু সার্ভাইভ করবার চেষ্টা করতেছিল, তাদেরকে উনি নিজে তো তার বোনকে নিয়ে ভাইগে গেছে। ওনার পরিবারের সমস্ত লোকজন বিদেশে, বিত্ত বৈভব আছে বিপুল, আরামে আয়েসে জীবনযাপন করবে। আমার পরামর্শ ছিল যে ওইখানে একটু ইবাদত বন্দি করে আল্লাহর কাছে মাপচাপ, মক্কা শরীফে যাক, হজ করবে। তা না করে আবার দেশের মধ্যে অশান্তি তৈরি করবার জন্য প্রচেষ্টা, এটা কোনো লাভ হবে না। শুধুমাত্র আমাদের রাজনৈতিক শক্তি এবং সরকার যদি সুবিবেচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করে, আওয়ামী লীগ যে নিশ্চিন্ন হয়েছে এটা ঘুরে দাঁড়াইতে পারবে না। আর হাসিনার ভবিষ্যৎ না। আর হাসিনা তো সবসময় বাংলাদেশ বিরোধী একটা মূর্তিমান চরিত্র, অলওয়েজ। তাকে সিরাজুর রহমান প্রশ্ন করেছিল, তিনি যখন দেশে আসবেন, তার বাপ মারা গেছে তার কয়েক বছর পরে, জিয়াউর রহমানের সময়ে। সিরাজুর রহমান প্রশ্ন করেছিল যে আপনি কি কারণে রাজনীতি করতে চান? নিঃশঙ্ক চিত্তে, নির্ভয়ে, সাবলীলভাবে উনি বলেছিলেন যে পিতার হত্যার প্রতিশোধ নিতে উনি রাজনীতি করতে চান। পরে সিরাজুর রহমান যদি শেখ মুজিবুর রহমানের খুব নিকটজন ছিলেন বা বন্ধু মানুষ ছিলেন, উনি বলেছেন না, এটা বলা যায় না, সেটা কিন্তু রেকর্ডেড আছে, আমরা সে পড়েছি, বইতে পড়েছি, খবরের কাগজে পড়েছি। তো হাসিনা যা তাই, তো সে ওখানে ভারতে বসে উস্কানি দিচ্ছে, নিজের জীবন বাঁচায় নিয়ে চলে গেল, নিজের আর বোনের। আর এই যে কর্মী বাহিনী, স্টুপিড কর্মী বাহিনী, যারা মানে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছে, আর হাসিনা বারবার আওয়ামী লীগের জন্য ক্ষতির কারণ হয়ে গেছে। আওয়ামী লীগের অনেকেই বলছে, আওয়ামী লীগের অনেকের সাথে আমার কিন্তু কথা, মানে যারা এই যে মাঠ লেভেলের সমর্থক আছে, তারাও কিন্তু বলছে যে এই মহিলা আওয়ামী লীগের জন্য, ফারুক খানের সেই এই দেখলাম ফেসবুক স্ট্যাটাস দেখলাম, এবং অনেকেই আমার ধারণা বলছেন যে হাসিনা একটা বার্ডেন আওয়ামী লীগের জন্য। শুধু হাসিনা না, ওর পরিবার, একটাও তো বাংলাদেশে কোনো বিয়ে শাদী হয় নাই, একটাও। ওর ভাই বাস্তি বোন টোন যারা আছে, কারো তো বাংলাদেশে বাঙালি কোনো মেয়ের সাথে, ছেলের সাথে বিবাহ হয় নাই। এরা সব বিদেশি ক্যারেক্টার, বিদেশি থাকে, তারা সব আধুনিক মনটা আলটা জীবনযাপন করে, বাংলাদেশ থেকে লুটের টাকা নিয়ে বিত্ত বৈভব করেছে। এদের বাংলাদেশের প্রতি কমিটমেন্ট হয়, বাংলাদেশে এদের কোনো রাজনীতিও নাই আগামী দিনে। এটা আপনি দৃঢ়ভাবে, মানে আমি বলে গেলাম, আপনি লিখে রাখেন। ওই ফাঁকা ওয়াজ টস দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা। তবে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে, রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে, এবং এই বৈষম্য বিরোধী ছাত্র যারা, তাদেরকে সূচিত, কারো উস্কানি, কারো মানে কি বলে ওই ফাঁদ, এগুলো আমরা যাতে পা না দেই দয়া করে। রাজনীতি একটা জটিল অঙ্ক, হ্যাঁ, সেই মানে প্রাগৈতিহাসিক আমল থেকে রাজনীতি কোনো সহজ অঙ্ক না। এটাকে আপনি ভেবে চিনতে, যারা বিজ্ঞজন, যাদের অভিজ্ঞতা আছে, তাদের কাছ থেকে পরামর্শ নেন, এবং তারুণ্যের যে শক্তি, সেই শক্তির সমন্বয় করে আপনি যদি এগিয়ে যান, কোনো বাধা আর আওয়ামী লীগ বাংলাদেশে মাথা তুলে দাঁড়াবার কোনো শক্তির আছে, সামর্থ্য আছে বলে আমরা মনে করছি না। আমরা ছোট্ট একটা বিরতি দেব, তবে বিরতির আগে আমি প্রশ্নটি বলি। সেটি হলো যে দুটো বিষয়। একটি বিষয়, আজকে প্রেস সচিব বলেছেন যে ভারত এবং ভারতের মিডিয়ার ইন্ধনে ডক্টর ইউনূসের বিষয়ে এক ধরনের প্রচারণা চালানো হচ্ছে বিশ্বব্যাপী। এখানে বিপুল অঙ্কের টাকাও খরচ করা হচ্ছে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে আজকে আইন উপদেষ্টা কিন্তু বলেছেন যে খুব দ্রুতই তারা নির্বাচন দিতে চান। নির্বাচনের বিষয়টিও এখানে দারুণ গুরুত্বপূর্ণ। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক থাকুন আমাদের সঙ্গে, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবার স্বাগত। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা আলোচনা করছিলাম অপারেশন ডেভিল হান্ট, যেটি শুরু হয়েছে আজকে দেশব্যাপী। শহীদুল ইসলাম বাবুল আপনার সাথে কথা বলছিলাম, এবং মাহবুবুর রহমান খান। আমরা দুটি বিষয় বলেছিলাম। একটি হলো আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটি আশঙ্কার কথা জানিয়েছেন যে ভারত আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যে
নাম যশ খ্যাতি আছে সেইটিকে নস্যাৎ করার জন্য সারা বিশ্বে এক ধরনের ক্যাম্পিং চালাচ্ছে এবং সেখানে ভারতের মিডিয়ার ইন্ধন রয়েছে এবং সরাসরি এই অভিযোগটি করেছে। আরেকটি বিষয় হলো আইন উপদেষ্টা বলেছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে তারা সংস্কার করে নির্বাচনে যেতে চায়। এই দুটো বিষয়ের পাশাপাশি আরেকটি কথা বলবো, সেটি হলো যে শেখ হাসিনা সহ এবং তার বেশ কিছু মন্ত্রী তো এখনও আছে এবং আরও অনেকেই পালিয়ে আছে, লুকিয়ে আছে এবং তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছেন কেউ কেউ। এই বিষয়গুলোকে কি কারণে এত দেরি হচ্ছে, কোন 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 কারণে এত দেরি হচ্ছে? কারণ সংস্কার নির্বাচন আলাদা বিষয়, এই বিচারিক প্রক্রিয়াটা আলাদা বিষয়। এই জায়গাতে কেন দুর্বলতা? এটির বিষয়ে আপনার মতামত কি আইনজীবী হিসেবে? বিচারেরটা বলবো আগে বিচারেরটা বলেন, পরে আমরা রাজনৈতিক ভাবে যাব যে ভারতের উদ্দেশ্যটা কি। বিচারিক প্রক্রিয়াটা আসলে যেভাবে যে ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটেছে বা যে ধরনের বড় মাপের দুর্নীতি বাংলাদেশে বিগত সরকার করেছে, নির্বাচনী অনিয়ম থেকে শুরু করে গুম খুন, প্রধানত গণহত্যা, অপরাধের যে ব্যাপকতা, সেই ব্যাপকতা অনুসারে কিন্তু বিচারটা করতে হবে। আর এই ব্যাপকতা অনুযায়ী বিচার করার জন্য যে প্রস্তুতিটা দরকার, অর্থাৎ এটা তো শেখ হাসিনা পুরা বিচার আঙ্গনটাকে একটা আপনার পুতুল খেলার মতো করে ফেলেছিল। অর্থাৎ তার যে নির্দেশিত মতো রায় হইতো, তার নির্দেশ মতো বিচার প্রক্রিয়া চলতো। আপনার মনে আছে বেগম খালেদা জিয়ার প্রত্যেক সপ্তাহে হাজিরা দিতে হইতো, এমনকি সপ্তাহে 2 দিনও হাজিরা দিতে হইতো। অর্থাৎ ফরমায়েশি রায়, ফরমায়েশি আদালত, সেরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু গত 15-17 বছর বিএনপির নেতাকর্মীরা সেটা ফেস করছে। এবং বিচারের নামে মানে অবিচার, অনিয়ম এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের যেমন জেল হাজতে রাখা, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিএনপিকে হয়রানি করা, এসব কিছুই আমরা দেখছি। আজকে 8ই ফেব্রুয়ারি বেগম জিয়াকে 2018 সালের এই দিনে নিয়ে যাওয়া কিন্তু তাকে জেল হাজতে নিয়ে আসে। এবং বেগম জিয়া স্বেচ্ছায়, শেখ হাসিনার ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটতো, যে বেগম জিয়া কতটা দেশপ্রেমিক, বেগম জিয়া কিন্তু সিলেটের মাজার জিয়ারত করে এসে তিনি বলেন আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল কতটা ছিল, যে সে কিন্তু আপনার নিজেই এবং নেতাকর্মীর বিপুল সংখ্যক নেতাকর্মী ছিল, তাদেরকে তিনি প্রথমেই বলে দিয়েছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না। আপনি দেখেন কোনো রকম, এবং পুলিশের প্রতিটা উস্কানি ছিল। আমি ওই সময় ফিল্ডে ছিলাম। কোনো অরাজকতা না, কোনো প্রতিবাদ না, কোনো ভাঙচুর না। বিএনপির তো সেই ক্যাপাসিটি ছিল, কিন্তু করে নাই, কারণ বেগম জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, যতই ওই আইনি প্রক্রিয়াটা ফরমাইশি হোক না কেন। সেই জায়গাটা থেকে বর্তমান যে সরকার আছে, বর্তমানে যারা আছে, তারা একটা ন্যায় বিচারের প্রতিষ্ঠার চেষ্টা করছে। অর্থাৎ একটা ফরমাইশি রায় দিতে চাচ্ছে না। যে কারণে আমি মনে করি এই যে ধরনের ব্যাপক গণহত্যা, ব্যাপক গুম খুন বা দুর্নীতি, সেই জায়গার তথ্যভিত্তিক প্রমাণ সহ বিচারটা করতে চাচ্ছে। কিন্তু এই বিচারটার যে বিলম্ব হচ্ছে, এইটাকে কিন্তু অনেকে ইঙ্গিত দিচ্ছে যে এই তারা বিভিন্ন ফাঁকফোকর গর্ত থেকে বের হচ্ছে। বিচারটা ঠিক বিলম্ব হচ্ছে না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে অপরাধীদের ধরার জায়গাটাতে কিছুটা বিলম্ব আছে। অর্থাৎ অপরাধীরা বাংলাদেশে 5ই আগস্টের পরে যে পরিমাণে এখনও পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগ কিন্তু বলতো যে আমরা মানে আওয়ামী লীগ সরকারের পতন হলে কয়েক লাখ নেতাকর্মী মারা যাবে, কয়েক লাখ নেতাকর্মী জেল হাজতে যাবে। এটা কিন্তু একটা ব্যাপক প্রচারণা ছিল, আওয়ামী লীগের পক্ষ থেকেই ছিল। সেই ক্ষেত্রে 5ই আগস্টের পরে আপনি দেখেন কতজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের, কতজন নেতাকর্মী এই মৃত্যুর মুখোমুখি হয়েছে বা এরকম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটা কিন্তু হয় নাই। সেই জায়গাটা থেকে যে তারা এত অপরাধ করছে, তাদের ধারণাই ছিল যে এরকম পরবর্তী যে সরকার আসবে বা পরবর্তী তাদের পতনের পর যে প্রতিশোধ পরায়ণ হবে মানুষ, তাতে এই ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। সেই জায়গাটাতে বিএনপি আমি মনে করি অনেক বড় একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ তারা তাদের নেতাকর্মী সহ 17 বছরে যারা নিপীড়িত হয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে রাখছে। আর সরকারের জায়গায় বর্তমান যারা আছে তাদের একটা ব্যর্থতা আমি মনে করি, এই যে অপরাধীরা, তাদেরকে তৎক্ষণাৎ না ধরার কারণে অনেকেই কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ পাইছে। যাদেরকে ধরা যেত, যাদের বিচারের সম্মুখীন করা যেত, সেই লোকগুলা, সেই অপরাধীগুলা কিন্তু বাংলাদেশ ছেড়ে ধীরে ধীরে পালিয়ে যাওয়ার সুযোগ পাইছে। এই জায়গাটায় বর্তমান সরকারের একটা ব্যর্থতা আছে।
আর বিচারিক প্রক্রিয়াটা যদি নামকাও আসতে, আমরা যে বিচারের যে ধারাটা দেখছি এখন পর্যন্ত কোনো মামলায় 6 মাস হয়েছে এখনও আপনার বিচার শুরু করতে পারেনি। যদি সেটা ব্যাপক প্রস্তুতির কারণে হয় বা তথ্য প্রমাণের কারণে হয় সেটা একটা হইতে পারে। আর কিছু কিছু অপরাধ কিন্তু আমরা আছি যেই জিনিসটা কিন্তু একেবারে দৃশ্যমান, যেমন ধরেন গুম, যাদেরকে আপনার আয়নাঘরে রাখা হয়েছিল, সেটা কিন্তু এভিডেন্স আছে। সেটার জন্য কিন্তু আপনাকে ব্যাপক তদন্তের প্রয়োজন হয় না, আপনাকে ব্যাপক এভিডেন্স কালেক্টের। ভিকটিমরা নিজে এখনও জীবিত আছে, অনেক ভিকটিম কিন্তু আয়নাঘর থেকে মুক্ত হয়েছে, সুতরাং তারা আছে, সাক্ষ্য প্রমাণ আছে। এই বিচারগুলো যদি করে, হিউম্যান রাইটস ওয়াচে সরাসরি বলা হয়েছে যে শেখ হাসিনার নির্দেশেই এটা হয়েছে, তো একটি বিচার হলেই তো তার হয়। সেটাই বললাম যে বেশ কিছু অপরাধ আছে যেগুলোর দৃশ্যমান। আপনি এই যে 14 দল মিটিং করছে গণভবনে, মিটিং করার পর তারা বের হয়ে এসে বলছে যে না, দেখা মাত্র গুলি। পুলিশের যে আইজি ছিল সে বলছে দেখা মাত্র গুলি করা হবে। একইভাবে সেই সময় গণমাধ্যম কর্মীদের একটা অংশ সেইভাবে বলছে এবং সরাসরি কিন্তু এগুলোর কিন্তু এভিডেন্স আছে। এই মামলাগুলো নিয়ে আমি মনে করি এই 2-3টা মামলা আছে যেগুলো কিন্তু খুব দ্রুত বিচার শুরু করা যায়। এগুলোর একেবারে এভিডেন্স আমাদের চোখের সামনে আছে, এগুলোর সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স একদম পরিষ্কার। এবং এগুলো নিয়ে যদি 2-3টা মামলা যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তাহলে কিন্তু আপনাকে 100 মামলায় একজন অপরাধীকে শাস্তি দেওয়া দরকার নেই, একটা মামলা যদি দৃষ্টান্তমূলক, সেটাই যথেষ্ট। দুটি বিষয়ের কথা বলেছিলাম, প্রথমে শহীদুল ইসলাম বাবুলের কাছে জানতে চাই, ভারতের এই ডক্টর মোহাম্মদ ইউনূস হলো ঠিক এই মুহূর্তে অনেকে বলেন যে পৃথিবীর প্রথম সারির না, একদম প্রথম 5 জনের একজন, যিনি তার ব্যক্তিগত যশ খ্যাতিতে দারুণভাবে ভারতের লাভটা কি তার এই খ্যাতি নষ্ট করে? প্রফেসর ইউনূস না, আপনি যেটা বলেছেন এটা বাংলাদেশ এবং বাংলাদেশকে তারা মেনে নিতে পারে না যে তাদের চারদিকে তাদের ভূখণ্ড, এখানে একটা বাংলাদেশ, তারা স্বাধীন রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা মাথা তুলে দাঁড়াচ্ছে, মর্যাদায়, জ্ঞানে, বিজ্ঞানে তারা নোবেল পাচ্ছে, হ্যাঁ, বিশ্ব অর্থনীতিতে, বিশ্ব রাজনীতিতে ভূমিকা রাখছে। এটা ভারত কখনো, তাদের মেইন মাইন্ডেড যে চিন্তা, শুধু বাংলাদেশ কেন, ভারতের আশেপাশে যত প্রতিবেশী রাষ্ট্র আছে, একটা রাষ্ট্রের সাথে, ইভেন নেপাল, কোনো সুখ্যাতি সুসম্পর্ক আছে? আপনি বলেন পৃথিবীতে কোথায় এমন দেশ যে এরকম সীমান্তে প্রতিদিন গুলি করে পাখির মতো মানুষ হত্যা করে? আপনি বলতে পারবেন? এটাই হলো ভারত রাষ্ট্র। তারা বাংলাদেশকে মেনে নিতে পারেন। এখানে একটা তাবেদার, একটা কৃতদাস সরকার তারা বসিয়েছিল, ইচ্ছে মতো একটা বাংলাদেশকে তারা খন্দ বানিয়েছিল, আয়ের খন্দ, রাজনীতির খন্দ, তাদের এই যে এই 7 সিস্টার্সে মাল পাঠানোর খন্দ, পানি লুণ্ঠনের মানে খন্দ, এখান থেকে রেমিটেন্স, বাংলাদেশের মতো একটা দেশ থেকে তারা রেমিটেন্সের 7ম 8ম মানে রেমিটেন্স পৃথিবীর মধ্যে ভারত রাষ্ট্র, যেভাবে কয়েক লক্ষ মানুষকে এখানে নামে বেনামে বা কি বলে পাসপোর্ট ছাড়া, পাসপোর্ট দিয়ে মানে বৈধ অবৈধ, এখানে তারা চাকরির একটা বাস্তবতা, তাদের এখানে একটা গোয়েন্দা সংস্থার ঘাঁটি পরিণত করেছিল, এখানে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, হেন কোনো কিছু নাই। দিবে বলিবার আগেই মানে চাহিবার আগেই মানে জি হুজুর হাসিনা আমার কাজে সরকার, এবং বলেইছে হাসিনা তো নিজেই স্বীকার করতো যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এইবার যদি তারা ক্ষমতায় থাকতো কী হতো আমি জানি না, একাকার সব কিছু হয়ে যেতে পারত। তো সেই ভারত তার এই কৃতদাস, তার এই পুরনো ভিত্তর এই বিপদ, মহাবিপদ, এই বিপদ তো তারা কোনোদিন মেনে নিতে পারে নাই। খুবই আন্তরিকভাবে তারা মর্মাহত, খুবই দুঃখিত, বিশ্বাসই করতে পারে না বাংলাদেশ থাকবে তার পদানত একটা অঙ্গরাজ্যের মতো। এটা আবার কিসের স্বাধীন, এখানে আবার কিসের নেতৃত্ব, কিসের কি? ওই লেন্দুব দর্জি মার্কা একটা হাসিনা মার্কা সরকার রেখে তারা অভ্যস্ত ছিল। হঠাৎ তাদের মোহভঙ্গ, স্বপ্নভঙ্গ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ একটা রক্ত দিয়ে একটা বিজয় ছিনিয়ে নিয়ে আসছে আধিপত্যবাদী এই শক্তির বিরুদ্ধে। এটা তো হাসিনা না। এই লড়াই যেটা হয়েছে, হাসিনা একটা প্রতিভূ মাত্র এখানে, আপনি মনে রাখবেন। এই লড়াইটা হয়েছে এই যে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষের এই লড়াই। নাহলে অনেক আগেই বাংলাদেশের মানুষের বিজয় লাভ করতে পারতো। তো সেই ভারত রাষ্ট্র কেন মেনে নিবে আপনাকে? প্রফেসর ইউনূস নোবেল প্রাপ্ত মানুষ, একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বরেণ্য ব্যক্তি, তাকে মানতে পারে না, বাংলাদেশকে মানতে পারে না, খালেদা জিয়াকে মানতে পারে না, তারেক রহমানকে মানতে পারে না। আবার তারা এখানে কৃতদাস প্রতিষ্ঠিত করতে, সেই জন্য এখানে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করতে চায় তারা। সেজন্য আপনি দেখেছেন কি নগ্নভাবে একটা কি বলে আমার এই ত্রিপুরার এই উপ হাইকমিশনে কীভাবে নগ্নভাবে হামলা হলো, একটা আবার ইচ্ছাকৃত এরকম বিষয়। প্রতিদিন এই যে শুভেন্দু বাবুরা হুঙ্কার দিতেছে মিসাইল যাবে, এই যাবে, সীমান্তে মিছিল যাবে, উদ্ভট বক্তব্য। আর এইসব এমন উত্তেজনাকর মিডিয়ায়, গণমাধ্যমে এমনভাবে প্রচার করা হচ্ছে, একেবারে গুজব বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়ে গেছে, বাংলাদেশে মন্দির ভাঙ্গা হচ্ছে হিন্দুদের, অথচ বাস্তবতা কি তাই? এখানে বরং আমরা দেখেছি যে সাম্প্রদায়িক একটা পরিস্থিতিতে যে একটা উগ্র জঙ্গি গোষ্ঠীরা এখানে একজন ধর্মপ্রাণ মুসলমানকে মসজিদ থেকে বের হবার পর হত্যা করা হলো, এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ তার জানাজা পড়লো, কেউ কোথাও একটা টোকা দেয় না, ইট মারে। এরকম সাম্প্রদায়িক
বাস্তবতা পরিস্থিতি, দুনিয়ার কোথায় আপনি আছেন বলেন, এটা আমাদের অহংকার। হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা যুগে যুগে এখানে একভাবে বাস করেছি। আমাদের পাড়া প্রতিবেশী ভাই বন্ধু কাকা কাকি এরকম করে আমরা তাদের উৎসবে পার্বণে আমরা একভাবে পরিবারের অংশ হিসেবে আমরা ব্যয় করেছি, অথচ আমাদের মধ্যে বিষ বাষ্প তারা ছড়িয়ে দিতে চায়। বাংলাদেশ ভালো আছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এটা তাদের ভালো লাগে না, এটা দেখে রাজনীতিক ফায়দা আদায় করতে চায়, যেটা বাংলাদেশের মানুষ হতে দেয়নি, কোনোদিন হতে দেবে না, এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি। আর তাদের এই সঙ্গত কারণেই তারা এটা প্রতিনিয়ত বাংলাদেশ কনস্টেবল করে অকার্য করে আবার তাদের করায়ত্ত করতে চায়, এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না, এবং এই চেষ্টা করে কোনো লাভ হবে বলে আমি মনে করছি না। এটা হলো বাংলাদেশের বিষয়। আর একটা হলো ওই কি বলে দ্রুত নির্বাচনের যে বিষয়টা আপনি বললেন, আসলে দ্রুত নির্বাচন সময়ের দাবি। দেখেন, বিএনপি যে কথা 3 মাস আগে বলে, সব রাজনৈতিক দল সরকার সেটা 3 মাস পরে বোঝে। আমরা একটা পুরনো রাজনৈতিক দল, আপনি খালি বলছেন বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, ক্ষমতার জন্য এই যে সিনারিওগুলো তৈরি হচ্ছে, এই যে অ্যানার্কি তৈরি হচ্ছে, এই যে আনস্টেবল পরিস্থিতি তৈরি হচ্ছে, এই যে অর্থনৈতিক বিনিয়োগ হচ্ছে না, এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না, মানুষের নিরাপত্তা নাই, কি কারণ? একটাই মাত্র কারণ, যে সরকার দুর্বল। সরকারের ইচ্ছা অনিচ্ছা কি সেটা আমি বলছি না, নেগেটিভ ইন্টেন্ট প্রফেসর ইউনূসের আছে সেটা বলছি না, কিন্তু তার যে টিমমেট, তার যে রানিং মেটরা রয়েছে, তারা নানান পেশা নানান জায়গা থেকে তারা এক জায়গায় এসেছে। একটা রাজনৈতিক সরকার হলে কি হয়, একটা সেন্ট্রাল কমান্ড থাকে, প্রধানমন্ত্রী তার পরিষদ যারা থাকে, মন্ত্রী পরিষদ যারা থাকে তাকে ফলো করে, তার কমান্ড ফলো করে, এবং প্রশাসনে যারা রয়েছে তারা তো এখন গা সারা ভাব মনে করছে একটা টেম্পোরারি গভর্নমেন্ট, হ্যাঁ কে আসে কি হবে পরবর্তীতে তারা গা করছে না। কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট যখন হবে তখন তারা মনে করবে যে এরা এদের পিছনে একটা রাজনৈতিক শক্তি আছে, লক্ষ লক্ষ কর্মী বাহিনী আছে, ফ্রম একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া, তাদের কমান্ড না মানলে একটা রাজনৈতিক শক্তি যেমন আছে, আবার এরা 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আসছে, তার পরিণতি কী হবে তারা জানে। সেই জন্যে এই যে সামগ্রিক বাস্তবতা, এই বাস্তবতা সরকারের দুর্বলতার কারণে এই যে নানান ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, এটা আরও দৃঢ়তর, এটা আরও বাড়বে যদি আপনি নির্বাচনের পরিবেশ তৈরি না করেন, নির্বাচনের ঘোষণা না দেন। আমি বিশ্বাস করতাম ব্যক্তিগতভাবে যে গভর্নমেন্ট যাতে এমন জায়গায় চলে যাবে যে তারা পরবর্তীতে স্যারেডেমা কাইন্দেবাসী গ্রামে বলে যেটা একটা বাস্তবতা ক্ষমতা, সেই জন্য সেই পরিবেশ না হয়। এই গভর্নমেন্ট ব্যর্থ হইলে কিন্তু আমাদের সকলের জন্য সেটা ভালো হবে না, দেশের জন্য। আমরা চাই না গভর্নমেন্ট ফেইল করুক, গভর্নমেন্ট তার একটা মর্যাদা নিয়ে সম্মান নিয়ে একটা চমৎকার নির্বাচন দিয়ে তারা চলে গেলে তারাও কিন্তু একটা ইতিহাসের অংশ হতে পারে। কিন্তু যত প্রলম্বিত করবে সংস্কারের দোহাই দিয়ে বা কারো বুদ্ধিতে কারো প্ররোচনায়, এটা সরকারের জন্য ভালো হবে না, আমাদের দেশের জন্য ভালো হবে না। আমরা অনেকক্ষণ কথা বলছিলাম, একটি বিষয় আমি জানতে চাই, আমরা ছোট্ট একটা বিরতি নেব, তবে বিরতির আগে বলে যেই সেটি হলো যে ঠিক নির্বাচন এবং এই সময়ে ছাত্রদের নতুন দল, ঠিক অন্যদিকে এই পতিত সরকারের বিভিন্ন বেনিফিশিয়ারিদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বিষয়, এই সব কিছু নিয়ে টালমাটাল অবস্থায় আছে বাংলাদেশ, সারা দেশ জুড়েই এখন টালমাটাল। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, এক, এবং 2 নম্বর হলো যে এই যারা এই বিচারের কথা বলছিলেন মাহবুবুর রহমান, এই বিচারের দীর্ঘসূত্রিতার জায়গাটিকে কি আগামী সরকারের হাতে যাবে কিনা। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও যুক্ত হব আমাদের মূল আলোচনায়। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবার স্বাগত। শহীদুল ইসলাম বাবুল বলছিলেন যে নির্বাচনের বিষয়টি, এবং মাহবুবুর রহমান খানের কাছেও জানতে চাই যে বিচারিক প্রক্রিয়া, আবারও আসতে চাই যে বিচারগুলো হওয়া প্রয়োজন, বিশেষ করে গণহত্যা, যেটা গণহত্যার বিচার এবং গুণ কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করেছে, যেটি ডক্টর ইউনূসের সরকারের অন্যতম সাফল্য বলে ধরে নেওয়া হয়। আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ছিল, তারা কখনো এটা স্বাক্ষর করেনি। এই দুটি বিষয়ের বিচার কি এই সরকারের সময়ে করা সম্ভব, বা শুরুটা সম্ভব কিনা? শুরু যতটুকু হয়েছে, কিন্তু এটার কোন পর্যায়ে যেতে পারবে, আর এটি কি শেষ পর্যন্ত রাজনৈতিক সরকারের কাছেই পড়বে কিনা, তাদের হাতেই যাবে কিনা? যেটা বললেন যে আসলে বিচার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই বিচারের জন্য আদালত গঠন করা হয়েছে, বিচারের জন্য প্রসিকিউশন টিম অলরেডি কাজ শুরু করছে, এবং এই অপরাধের যারা ভিকটিম তাদের কাছ থেকে কিন্তু কমপ্লেইন অলরেডি অ্যাকসেপ্ট করতেছে, এবং সেই কমপ্লেইন অনুযায়ী কিন্তু ইনভেস্টিগেশন অলরেডি শুরু হয়েছে। সুতরাং বিচারিক যে প্রক্রিয়া অফিসিয়ালি কিন্তু সেই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এখন এই বিচারটা নিষ্পত্তিতে কতটুকু সময় নেবে
আর এই সরকার করতে পারবে কিনা সেটা নির্ভর করে অ্যাকচুয়ালি এই সরকার নির্বাচন কবে দিচ্ছে। যদি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হয় সেই ক্ষেত্রে হয়তো এই বিচারের সমাপ্তিটা এই সরকার নাও করতে পারে। আর এই যদি বিষয়টি বারবার কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বিচারটা করে যাবে, তাহলে বিচারটা করে গেলে এই বিচারটা হতে কত সময় লাগবে, সেই ক্ষেত্রে নির্বাচনের একটা সম্ভাব্য সময় বোঝা যায়, যে কারণে আপনার কাছে জানতে চাওয়া। আসলে বিচারিক প্রক্রিয়া যে এখন যে জায়গাতে আছে সেইখান থেকে বিচারটা শুরু করলে বিচার সমাপ্ত করার জন্য কিন্তু 1 বছর বা 2 বছর সময় লাগবে এরকম কোনো টাইম লাইন নেই। অর্থাৎ 6 মাসের মধ্যেও বিচার করা সম্ভব, যেহেতু যে এভিডেন্সগুলো বিচারের জন্য দরকার সেই এভিডেন্সগুলো অলরেডি আছে সরকারের হাতে, এবং ভিকটিম আছে, অন্যান্য যে উপাদান বিচারের জন্য দরকার, এভিডেন্স দরকার, সেগুলো সরকারের হাতে অলরেডি আছে। এখন একটা তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়াটা যদি দ্রুততম সময়ের মধ্যে শেষ করা যায়, ন্যূনতম সময়ে ন্যূনতম সময়ের মধ্যে সেটা যদি শেষ করা যায়, তাহলে কিন্তু একটা গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ বিচার সম্পন্ন করা সম্ভব। এবং এই বিচারটা দেখেন, আপনি যেটা বলছেন যে ভারত আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে, সেই সাথে আওয়ামী লীগও কিন্তু আন্তর্জাতিকভাবে তাদেরও তো একটা সার্কেল আছে, তারা অবৈধভাবে প্রচুর দুর্নীতি করছে, অনিয়ম করছে, আর্থিক কেলেঙ্কারি করছে, সেই অর্থটাও কিন্তু তাদের হাতে আছে। সুতরাং সেই অর্থটাও কিন্তু তারা এই প্রোপাগান্ডার জন্য লাগবে যে এরকম একটা গণহত্যা, যে গণহত্যায় বিচারটা সঠিকভাবে হয় নাই, ভুল ত্রুটি। আমি মনে করি বিচার প্রক্রিয়াতে যদি একটু সময়ও লাগে, এই বিচার প্রক্রিয়াটা প্রশ্নহীন একটা বিচার প্রক্রিয়া যাতে হয়, অর্থাৎ এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে যাতে কেউ বলতে না পারে যে একে প্রপার যে প্রসিডিউর সেটা মেনটেন না করেই সাজা দেওয়া হয়েছে, বা এটা একেবারে রাজনৈতিক হয়রানিমূলকভাবে সাজা দেওয়া হয়েছে। কারণ রাজনৈতিক তাহলে কিন্তু এটা রাজনৈতিক একটা ইফেক্ট থাকবে পরবর্তী সময়। এই প্রশ্ন বোধক যদি কোনো বিচার হয়, এই বিচারের রেশটা কিন্তু দীর্ঘদিন থাকবে, যেটা বিগত আওয়ামী লীগ সরকার করছে, যে কারণে কিন্তু বিচারে তারা যাদেরকে রাজনৈতিকভাবে হয়রানিমূলকভাবে সাজা দিয়েছে বা বিচার প্রক্রিয়ার মাধ্যমে রাজনীতি করা থেকে দূরে সরায় রাখার চেষ্টা করছে, সেই জায়গাটাতে যাতে আবার আমরা না যাই, যে না শুধুমাত্র রাজনৈতিকভাবে তাদেরকে হয়রানি করার জন্য। শহীদুল ইসলাম বাবুর তারা কাছে প্রকৃত অর্থেই অপরাধ করছে। জানতে যাচ্ছি, যেটি মাহবুবুর রহমানের কাছে যে কারণে এই কথাটি বললাম, এই দুটো জিনিস কি প্যারালালি করা যায় কিনা, যে বিচারও চলছে বা নির্বাচনের সংস্কারও চলছে, এবং এই বিচারটি নিয়মতান্ত্রিকভাবেই একটা নির্বাচিত সরকারের হাতে আমি বলি যে রাধে সে চুলো বাঁধে। আপনি দশরথ বলে একটা কথা, যেটা দেবী দুর্গা 10 হাত কেন থাকে, যেই সরকার, এই সরকারের যত দ্রুততর সময়ে 10 হাত দিয়ে কাজ করবার কথা ছিল, আমরা সেটা দেখছি না। হ্যাঁ, আপনি যে বিচারের কথা বলছেন, বিচার যদি আপনি করতে থাকেন 5 বছর ব্যাপী, 10 বছর ব্যাপী করতে পারবেন। তারপরে সংস্কার যদি আপনি করতে থাকেন, বা এই বিচার করার পরে আরও 10 বছর করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তারপরে আপনি উন্নয়ন যদি করতে থাকেন, তাও করতে পারবেন। সেটা তো কোনো ব্যাপার না। সরকারের অনেক হাত, 10 হাত না 50 হাত আছে সরকারের। দরকার লাগলে আরও অ্যাডভাইজার কীভাবে বাড়ানো যায়, আরও লোক কীভাবে তৈরি করা যায়, কীভাবে নিয়োগ দেওয়া যায়, এই প্রক্রিয়ার যেটা তো একটা গুরুত্বপূর্ণ ইস্যু। হাসিনার বিচার বা ফ্যাসিস্টদের বিচার বা তার এই চক্রের যে বিচার, এই বিচার যদি আপনি না করেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনি জবাবদিহি করতে পারবেন না, এবং যুগে যুগে কালে কালে আবার বাংলাদেশে ফ্যাসিস্টের উদ্ভব হবে। এবং কার্যকর বিচার যদি আপনি না করতে পারেন, হাসিনার যে অপরাধ, হাসিনার তো কয়েক লক্ষ বছর জেল হবে। সেই অপরাধের যদি প্রত্যেকটা অপরাধ আপনি বিচার করেন, কয়েক হাজার বার তার ফাঁসি হবে। যদিও তিনি জানতে চেয়েছিলেন তার কি অপরাধ, কয়েক হাজার বার তার ফাঁসি হবে। কত বড় মানে একটা বেলজ্জ, বেশরম, বেহায়া মহিলা, যে বাংলাদেশের রাজনৈতিক কালচারটা, বাংলাদেশে এই খুন, গুম, লুণ্ঠনের একটা শিল্প তৈরি করে ফেলছিল, সে একটা ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলছিল। আবার বলে বেহায়ার মতো যে তার কি অপরাধ। মানে বলে না, মুখ একটা কথা, ওই যে হাসিনের মুখ আর নর্দমার ঢাকনা একই। মানুষ বলে না, একটা কথার জন্য বিশ্বযুদ্ধ বেঁধে যায়, একটা কথার জন্য হাসিনা ওর পতন হয়ে গেল, ও বুঝে না এখনো। একটা কথার জন্য ওর বাপের ভিটা উৎখাত হয়ে গেল, ও এখনো বুঝে না যে কথায় কি হয় আর মুখের কি হয় আর মিথ্যা ভনিতার কি হয়। বাংলাদেশের মানুষ ওর সব ভনিতা জানে। এই প্রজন্মকে তো ওর সামনে যেই ধরনের মিথ্যা, ভণ্ডামি, ভনিতা, জোচ্চুরি কথাবার্তা বলছে, কিভাবে বলছে আমি জানি। আবার বলছে যে হাসিনা ভোট ছাড়া, জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যায় না। আবার বলে হাসিনা পালায় না। কত কথা। আওয়ামী লীগকে আন্দোলন শেখায়েন না, কত কথা। আন্দোলনের মুখে আওয়ামী লীগের পতন হয় না। আল্লাহ তো সব দেখাই দিচ্ছে, সব কিছু আল্লাহ একেবারে হাতে নাতে। 3 দিন আগেও বলছেন, ওবায়দুল কাদেরও বলেছেন, হ্যাঁ ওবায়দুল কাদের বলেছেন। করতে পারেন, অথচ আওয়ামী লীগ কিন্তু পালানেরই দল। এটা কিন্তু ঐতিহাসিকভাবে সত্য। মির্জা ফখরুলের বাসায় থাকতে মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান যখন বুক চিতে যুদ্ধ করছে ঘোষণা দিয়েছে, আর
ওনার ওনার বাবা বাবাও- ওই এই সিগারেটের পাইপ আর প্যাকেট নিয়ে বাক্স গোছায় দাও, একেবারে আত্মহত্যা। আর ওনরা তো ভাতা খাইছে। একজন লোক আপনি চ্যালেঞ্জ করে বললাম যে ওই পরিবারের বয়স তো অনেক মানুষ ছিল, ওই শেখ মুজিবের পরিবারের একজনও কিন্তু মুক্তিযুদ্ধে যায় নাই। জিয়া রহমানের কিন্তু ফায়ারিং স্কোয়াড হইতো যদি দেশ স্বাধীন না হইতো, ওনাদের কিছু হইতো না। ওনাদের রাজনৈতিক পাকিস্তানের ভাতায় খায় খায় সন্তান জন্ম দিয়েছেন বলে পালায় না। বাপের মৃত্যুর পরে 6 বছর দেশে ছিল না, পালায় নাই। জিয়াউর রহমানের হত্যার পরে ওই আখাউড় সীমান্ত দিয়ে বোরকা পরে পালাইতে গেছে শেখ হাসিনা। আবার মিথ্যা কথা বলে, কয় তাহাজ্জুদ নামাজ পড়ে, কত কি আবার রবীন্দ্রসঙ্গীত শুনে। মানে ড্রামা, নাটক আর মিথ্যাচার আমরা হাসিনার মধ্যে সবই দেখেছি। সেই জন্য তার বোধোদয় হবে। আমাদের পরামর্শ, মানুষ তো একটা বয়স আছে, নারী, ওনার অনেক বয়স হয়েছে, ওনার কি কৃতকর্মের জন্য ওনাকে মৃত্যু হবে না? ইহকালে তো তার হচ্ছেই পানিশমেন্ট, দেখছে কি হচ্ছে। হ্যাঁ, আর পরকাল বলেও তো একটা কথা আছে, ইবাদত বন্দিগি না করে মানুষগুলোর একটু শান্তিতে থাকার ব্যবস্থা করুক। আর বিচারের কথা যেটা বললেন, বিচারটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। বিচারের কাজ বিচারের জায়গায় হবে, কিন্তু আমরা কার্যকর তৎপরতা কিন্তু দেখিনি এই বিচারের জন্য। যেই মামলাগুলো হয়েছে, গুমের মামলা, খুনের মামলাগুলো বিশেষ করে বিচ্ছিন্নভাবে মানুষ করেছে, জনগণ করেছে, যারা ভুক্তভোগী। কিন্তু রাষ্ট্রের প্যাট্রোনাইজেশনের চমৎকারভাবে এই মামলাগুলো তৈরি করা, প্রসিকিউশনের মাধ্যমে এইগুলো প্রমাণ করা যদি যুক্তিসঙ্গত। এই যে বিচারের বেলা একটা কথা আছে, এখানে লয়ার সাহেব আছেন যে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, আর জাস্টিস হারিড, আবার জাস্টিস বারিড। আপনি যদি দ্রুত করতে যান, তবে এই বিচারগুলো যত অনেকগুলো প্রমাণ যেহেতু আছে, এই বিচারগুলো যেটা হয়েছে, এই ট্রাইব্যুনাল হয়েছে, আমি বিশ্বাস করি যে দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্র গুরুত্ব দিয়ে বিচারগুলো করবে। যদি করতো তাহলে অনেক সংকট থেকে কিন্তু আমরা রক্ষা পাইতাম আর আগেই। সেক্ষেত্রে যে প্রশ্নটি আমি রেখেছিলাম যে নির্বাচনের প্রস্তুতি এবং বিচার প্রক্রিয়াটি প্যারালালি করতে সব এই সরকারের parallel কতটুকু করা যায়। সক্ষমতার দরকার? না না, সক্ষমতার দরকার আছে, আন্তরিকতার দরকার আছে, হ্যাঁ, বা চেষ্টার দরকার আছে। সবই সম্ভব। নির্বাচন কমিশন করবে নির্বাচনের কাজ। সংস্কারের জন্য একটা উইং থাকবার দরকার আছে, রাজনৈতিক দলের সাথে আলাপ করবার প্রয়োজন আছে। প্রত্যেকটা কাজই একভাবে চলবে। হ্যাঁ, আপনি একটা বাদ দিয়ে আপনি সন্তান দেখবেন, আবার রান্নাও করতে হবে আপনাকে। নারীরা তো করে আমাদের দেশে। তো সরকারের তো অনেক হাত, অনেক উইংস। কি কারণে স্লোথ হচ্ছে, কি কারণে ধীর গতি হচ্ছে, এটা আমি জানি না। এটা আরো দ্রুত, আরো গতিশীল হওয়ার প্রয়োজন ছিল, যেটা আমরা দেখছি না। এটা হতাশাজনক। আপনাদের দুইজনকেই ধন্যবাদ। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের সময় আমরা শেষ প্রান্তে। শেখ হাসিনা বাংলাদেশে 15-17 বছর ক্ষমতায় ছিলেন। প্রথম নির্বাচন, যদিও সেটি নিয়েও অনেকের প্রশ্ন তোলেন, কিন্তু পরবর্তী নির্বাচনগুলোতে তার ভোট প্রয়োজন হয়নি, তিনি ক্ষমতাতেই ছিলেন। তবে ঠিক এই মুহূর্তে তিনি একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে, গণহত্যার মাধ্যমে হাজার হাজার মানুষকে গুলির মুখে ঠেলে দিয়ে তাদেরকে মৃত্যু শহীদ করে দিয়ে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। ঠিক এই বিচারটি বাংলাদেশের জনগণের জন্য, ভবিষ্যতের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি উদাহরণ হিসেবে থাকবে যে এই বিচারটি যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই শহীদদের মর্যাদার জায়গাটি প্রশ্নবিদ্ধ হবে। এই প্রত্যাশাটি নিশ্চয়ই বিচারকরা জানেন এবং সরকার জানেন, এবং আগামীতে যে নির্বাচিত সরকার আছে তারাও ওই বিচারটিকে এগিয়ে নেবেন, এটি প্রত্যাশা রেখে শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।